আমি হচ্ছে প্রথমে মোল্লা নাসরুদ্দিনের একটা গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে একবার মোল্লা নাসরুদ্দিন একটা চাকরি করার সময় তার মনিব তাকে বলল যে তোমাকে আমি যখন 3টা ডিম আনতে দেই তখন তুমি 3বার বাজারে যাও, তুমি অনেক সময় অপচয় করো, তোমাকে আমি যখন কোনো কাজ দিব তুমি একবারে সেটা করে ফেলার চেষ্টা করবা। তো একবার তার মনিব অসুস্থ হলো, তো মনিব অসুস্থ হওয়ার পরে বললো যে তুমি হেকিম ডেকে নিয়ে আসো, চিকিৎসক ডেকে নিয়ে আসো। তো মোল্লা যখন বের হলো তখন অনেক সময় পর্যন্ত মোল্লা ফিরে আসছে না, অনেক রাতে সে ফিরে আসলো এবং সাথে এক দঙ্গল লোক নিয়ে ফিরে আসলো। তো মোল্লা তাকে তার মনিব জিজ্ঞাসা করলো যে হেকিম কোথায়। তো বললো যে আপনি তো আমাকে একবারে সবগুলো কাজ করতে বলেছিলেন, আমি আপনার জন্য হেকিম নিয়ে আসছি, আমি আপনার জন্য পুলটিস নিয়ে আসছি, আপনার যদি পানি গরম করার দরকার হয় তাহলে কয়লাওয়ালা নিয়ে আসছি, আমি আপনার যদি এর মধ্যে নিঃশ্বাস উঠে যায় তার জন্য কোরআন শরীফ পড়ার লোক নিয়ে আসছি, এবং আপনি যদি মারা যান তাহলে খাট ধরার লোক যদি প্রয়োজন হয় আমি সেটাও নিয়ে আসছি। এখন বিষয় হচ্ছে যে আমরা আর এমন কোন সংস্কার চাই কিনা যেটা হচ্ছে আমরা মরার আগেই আমাদের পাশে ওই ব্যবস্থাটা থাকে যে আমার খাট ধরার লোক এখানে হাজির থাকবে। এটা কিন্তু আসলে কোনো সংস্কার না, সংস্কার কিন্তু একটা চলমান বিষয় এবং সংস্কার কিন্তু একটা দীর্ঘমেয়াদী বিষয়। এখন আমি যে বিষয়টা বলতে চাই যে সংস্কার কিন্তু অবশ্যই হতে হবে। আবারও মোল্লা নাসরুদ্দিনের একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে ওনাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার বয়স কত, উনি বললেন 40। তো একজন উঠে বললো যে মোল্লা সাহেব আপনাকে 10 বছর আগে যখন জিজ্ঞাসা করেছিলাম আপনার বয়স কত, আপনি বলছেন আপনার বয়স 40। উনি বললো যে তাতে কি হয়েছে, আমি সবসময় এক কথার লোক। এখন বিষয় হচ্ছে যে সংস্কার কিন্তু এই জায়গাটাও থাকা যাবে না যে আমি সবসময় এক জায়গার লোক, আমি সবসময় কত সময় আমি এর বিপরীত কোনো মন্তব্য করি না বা বিপরীত কোনো ইয়েতে যাই না। তো এডমন্ড বার্ক একজন অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন যে স্টেট উইদাউট দ্য মিনস অফ সাম চেঞ্জ ইজ উইদাউট ইট মিনস অফ কনভারসেশন। অর্থাৎ যে রাষ্ট্রে কোনো পরিবর্তনের ব্যবস্থা নেই তার সংরক্ষণের কোনো উপায় নেই। এখন পরিবর্তনের সাথে এই যে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়ার যে অভাব, একে মার্কিন একজন অর্থনীতিবিদ মনসুর আলম তিনি হচ্ছে প্রাতিষ্ঠানিক কঠিনীভবন হিসেবে অভিহিত করেছিলেন। অর্থাৎ আমাদের যখন স্ক্লেরোসিস রোগ হয় তখন দেখা যায় যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। এখন আমাদের যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের স্ক্লেরোসিস রোগ হয় সেক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান আসলে ফাংশন করা বন্ধ করে দেয়। এখন আমরা আসলে কোন ধরনের আইন চাই? ঐতিহাসিক উইল ডুরান্ট বলেছিলেন যে ল ইজ এ স্পাইডারস ওয়েব দ্যাট ক্যাচেস দ্য লিটল ফ্লাইস এন্ড লেটস দ্য বিগ বাগস এসকেপ। অর্থাৎ আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো, এটা ছোট কীটপতঙ্গকে ধরতে পারে কিন্তু বড় পোকামাকড়কে আটকাতে পারে না। এখন আমরা কিন্তু এই ধরনের আসলে কোনো আইন চাই না। আমাদের আইন দরকার, আমাদের সংস্কার দরকার, কিন্তু সেটা যাতে একটা কার্যকর আইন হয়, সেটা যাতে একটা বাস্তবসম্মত আইন হয়, সেটা যাতে বাস্তবসম্মত সংস্কার হয়, সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ইতিহাস বলতে চাই যে 1958 সালে যখন পাকিস্তানের সামরিক শাসন জারি হয় তখন সামরিক শাসকেরা শহুরে যারা নাগরিক তাদেরকে খুশি করার জন্য দুধে যারা পানি মিশায় তাদের জন্য খুব কঠিন একটা আইন তৈরি করলেন যে দুধে পানি মিশালে অনেক টাকা জরিমানা করা হবে। তো এই আইনের পরে দেখা গেল যে দুধে পানি মিশানোর পরিমাণ অনেক বেড়ে গেছে, কারণ ওই যে যারা ইন্সপেক্টর ছিল তদারকির দায়িত্বে তাদের ঘুষের পরিমাণ বেড়ে গেল। এখন আসলে কিন্তু পানি মেশানো বন্ধ হয়নি। এখন বিষয় হচ্ছে যে আমাদেরকে এখানে যেটা করা লাগতো সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যে বিষয় এবং অর্থনৈতিক যে বিষয় এর মধ্যে একটা সমন্বয় আসলে আনা লাগতো, কিন্তু সেটা যখন হয়নি তখন কিন্তু আসলে রাষ্ট্রীয় যে আইন সেটা কিন্তু আসলে কার্যকর হয়নি। এখন এই ধরনের আমাদের হচ্ছে সামগ্রিকভাবে একটা কার্যকর সিস্টেম দাঁড় করাতে হবে। স্যার কিছুক্ষণ আগে একটা বইয়ের কথা বললেন যে হোয়াই নেশনস ফেল। আমার পরবর্তী কথাগুলোতে হয়তো এই বইয়ের একটা প্রভাব থাকতে পারে। আমাদের যদি একটা কার্যকর সিস্টেম দাঁড় করাতে হয় তাহলে আমাদের প্রথমত কার্যকর প্রতিষ্ঠান লাগবে। এখন আপনারা জানেন যে আমেরিকা এবং মেক্সিকোর বর্ডারে দুইটা শহর আছে, আপনার হচ্ছে অ্যারিজোনা এবং হচ্ছে আপনার সোনারা। এই দুইটার একেবারে জীবন পদ্ধতি কিন্তু ভিন্ন রকম, অথচ আপনি যদি দেখেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া অথবা পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি এই দুটো কিন্তু একই জীবন আচরণ, একই সংস্কৃতি, একই জীবনবোধ নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এদের আসলে জীবন চরিত্র পুরোপুরি আলাদা হয়ে গেছে। এটার মূল কারণ হচ্ছে যে এই স্যার যে বইটা উল্লেখ করেছেন সেখানে ইনক্লুসিভ ইনস্টিটিউশন এবং এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনের মধ্যে পার্থক্য করে দেখানো হয়েছে যে এই বিষয়টাই, এই যে প্রতিষ্ঠান তৈরির সমস্যা, এই বিষয়টাই আসলে এই জীবন মানের পার্থক্যটা আসলে গড়ে দিচ্ছে। আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে ইনক্লুসিভ হিসেবে তৈরি করতে হবে। ইতিহাসে কিছু মোমেন্টাম আসে, ইতিহাসে কিছু টার্নিং পয়েন্ট আসে, এই মোমেন্টাম গুলোকে কিন্তু আমাদেরকে ধরতে পারতে হবে।
আমাদের স্ট্রং ল থাকতে হবে, কিন্তু এই স্ট্রং লকে এমন ভাবে ইনক্লুসিভ হতে হবে যেটা আসলে নিউ আইডিয়াস গুলোকে স্পেস করে দিতে পারে। এর ফলেই হচ্ছে আমরা একটি টেকসই ব্যবস্থা থেকে অগ্রসর হতে পারি। এর যদি বিপরীত হয়, এর বিপরীত উদাহরণ আমরা অতীতে অস্ট্রিয়াতে দেখেছি। আমাদেরকে মনে রাখতে হবে যে এক্সট্রাকটিভ যে ইনস্টিটিউশন সেই দেশগুলোতেও কিন্তু গ্রোথ হতে পারে। অতীতে সোভিয়েত রাশিয়াতে আমরা এটা দেখেছি, কিন্তু এটা যদি এখানে যদি যথেষ্ট পরিমাণ ইনোভেশন না থাকে, স্টেবিলিটি না থাকে, ফ্রিডম না থাকে, তাহলে এটা কিন্তু লং লাস্টিং করে না। এটাও আবার আমরা সোভিয়েত রাশিয়াতে অতীতে দেখেছি। এখন অর্থনীতির এই দুষ্ট চক্রটাকে কি আসলে ভাঙা যায় কিনা? অবশ্যই যায়, কিন্তু সেটা টাফ। সেটা প্রতিষ্ঠান গড়ে তুলেই ভাঙতে হবে। আমরা যদি পশ্চিম ইউরোপের দিকে দেখি, আমরা যদি ইউএস এর দক্ষিণাংশের রাজ্যগুলোর দিকে দেখি, আমরা যদি ব্রাজিলের দিকে দেখি, তাহলে আমরা দেখবো যে এই অর্থনৈতিক দুষ্ট চক্রকে কিন্তু ভাঙা যায়। ব্রাজিলে আপনার 80-র দশকে সাধারণ মানুষ এবং ট্রেড ইউনিয়ন গুলো একসাথে রাস্তায় নেমে সামরিক শাসনকে পরাভূত করে যে ব্যবস্থা গড়ে তুলেছিল, এরপরে আমরা দেখলাম যে 2000 থেকে 2012 সাল পর্যন্ত ব্রাজিল পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির একটা দেশ ছিল, এবং এই মুহূর্তে ব্রাজিল হচ্ছে ব্রিক্সের অত্যন্ত প্রভাবশালী একটি দেশ। এখন আমরা এখানে হচ্ছে এসএমই বা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কথা বলছি। এটা হচ্ছে সরকার 2007 সালে সম্ভবত ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের হচ্ছে একটি ফাউন্ডেশন গড়ে তোলে, এবং হচ্ছে 2019 সালে একটি নীতিমালা প্রণয়ন করে, এবং 2022-এর যে আমাদের বাংলাদেশ শিল্প নীতি এই অনুযায়ী হচ্ছে আমাদের এসএমই খাত পরিচালিত হচ্ছে। এখন বিবিএস এর যে পরিসংখ্যান সেই অনুযায়ী দেখা যায় যে কুটির শিল্প সহ 78 লাখ সম্ভবত আমাদের এসএমই প্রতিষ্ঠান আছে, এবং এদের সাথে হচ্ছে 2,30,00,000 মানুষ এদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো, এই দেশগুলোতে কিন্তু তাদের সামগ্রিক জিডিপিতে এসএমই খাতের একটা বিরাট কিন্তু প্রভাব আছে। আপনারা যদি একটু পরিসংখ্যানটা দেখেন, যেমন ভিয়েতনামে হচ্ছে 40%, শ্রীলঙ্কায় 52%, কম্বোডিয়ায় 58%, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার জিডিপিতে 70 থেকে প্রায় 70% এসএমই খাতের যারা তারা অবদান রাখে। বাংলাদেশের যে অর্থনৈতিক সমীক্ষা সেটা বলছে যে দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান হচ্ছে 37.95%, এর মধ্যে এসএমই খাত হচ্ছে 30%। অর্থাৎ আমাদের এসএমই খাতে আরো অনেক বেশি ডেভেলপ করার সুযোগ আছে। এটা যদি আমাদের করতে হয়, তাহলে এসএমই খাতে যারা উদ্যোক্তা আছে তাদের জন্য আমাদের এই যে ঋণ প্রবাহ এটাকে অনেক বেশি সহজ এবং সুসমন্বিত করতে হবে। যারা এসএমই লোন গ্রহীতা আছে, যারা উদ্যোক্তা আছে, তাদের জন্য আমাদেরকে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এবং হচ্ছে তাদের জন্য সরকারি যে নীতিমালা এগুলো হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানের সাথে একটা সুসম্বন্ধিত সমন্বয় করতে হবে। এখন আমি আমার বক্তব্যের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমি কয়েকটি ঘটনা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে 2500 বছর পূর্বে কনফুসিয়াস, চীনের একজন দার্শনিক, উনি ওনার প্রদেশে একটা ঝামেলা দেখা দেওয়ার পরে উনি পাশের একটা প্রদেশে চলে যাচ্ছিলেন, একটা দুর্গম পর্বত সংকুল অঞ্চল দিয়ে। তখন উনি যাওয়ার সময় দেখতে পেলেন যে একজন মহিলা উনি একটা কবরের পাশে বসে কান্নাকাটি করছে। তো কনফুসিয়াসের একজন শিষ্য ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে মা, আপনি কান্নাকাটি করছেন কেন? উনি বললেন যে অতীতে আমার শ্বশুরকে এই এলাকার বাঘে খেয়ে ফেলেছে, আমার স্বামী বাঘের হাতে মারা গেছে, এবং এখন আমার সন্তানও বাঘের হাতে মারা গেছে। তো কনফুসিয়াস তাকে জিজ্ঞাসা করলেন যে এত বিপদ সংকুল একটা পরিবেশের মধ্যে আপনি থাকেন, তা আপনি অন্য এলাকায় চলে যাচ্ছেন না কেন, মানুষের মধ্যে চলে যাচ্ছেন না কেন? তো উনি বললেন যে এখানে অনেক বিপদ আছে, কিন্তু এখানে কোনো আসলে অত্যাচারী শাসক তো নাই। তখন কনফুসিয়াস তার শিষ্যদেরকে বললেন যে এইটা হচ্ছে তোমাদের এখানে শিক্ষা, যে একটা অত্যাচারী সরকার বিপজ্জনক বাঘের চেয়েও হিংস্র। এবং এটার যে উদাহরণ, এটা কিন্তু গত 1.5 যুগ ধরে আমরা দেখতে পেয়েছি, আমরা নিজেরাও তার ভুক্তভোগী। তো এখন আমরা আগামীতে এমন কোন সরকার আসলে দেখতে চাই না যেটা হচ্ছে এই ধরনের বাঘের চেয়ে হিংস্র হয়ে উঠবে। আমাদের এখানে প্রয়োজনীয় সংস্কার দরকার, গণতন্ত্র প্রয়োজন, ভোটের স্পেস প্রয়োজন, সবকিছু প্রয়োজন। কিন্তু আমাদেরকে সাথে এটাও মনে রাখতে হবে যে টিউনিশিয়ার মতো সংস্কার যাতে এখানে না ঘটে। টিউনিশিয়া আপনার 2010 সালে আরব বসন্তের শুরুটা কিন্তু হয়েছিল টিউনিশিয়ার জেসমিন বিপ্লবের মাধ্যমে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বিপ্লবের পরে আপনার এন্নাউডা পার্টিকে আটকানোর জন্য সবাই মিলে এক হয়ে গেল। 2014 সালে একটা সংবিধান তৈরি করা হলো। 2010 থেকে 2021 পর্যন্ত সেখানে 10 বার সরকার পরিবর্তন হয়েছে, এবং সর্বশেষ সেখানে কিন্তু একটা আবার একনায়কতন্ত্র ফিরে এসেছে। এখন কোন একটা নির্দিষ্ট পার্টিকে আটকাতে গিয়ে এখানে যাতে আবার নতুন করে একনায়কতন্ত্র ফিরে না আসে, সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সর্বশেষে বলতে চাই সেটা হচ্ছে আমরা যদি একজন রাজনীতিবিদ সাধারণত চিন্তা করেন
আগামী নির্বাচন পর্যন্ত, কিন্তু একজন রাষ্ট্রনায়ক চিন্তা করেন পরবর্তী প্রজন্ম পর্যন্ত। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে চিন্তাটা কোন পর্যন্ত নিয়ে যাব। সবশেষে বলতে চাই যে কবি হেলাল হাফিজ বলেছিলেন যে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সকলেই সমান সুখের ভাগ নিয়ে যাব সকলের সংসারে। এই পর্যায়ে এসে আমাদের সব স্বপ্ন সফল হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।